নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? টপিক হচ্ছে আমাদের চারপাশের ঘটনা সমূহ। ভালো করে বুঝবে, আমাদের চারপাশের ঘটনা সমূহ। তো এটা তোমাদের বিজ্ঞান বইয়ের কোন অধ্যায় আছে বলো তো? এটা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় আছে, তাই তো? একদমই তাই। তো ক্লাস শুরু করার আগে একটা কথা তোমাদের বলি, যে তোমাদের ক্লাস চলাকালীন যদি কোনো মনে প্রশ্ন আসে, কোনো যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই সেটা তোমরা আমাকে চ্যাট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবে। তো প্রথমেই আমরা একজন মহান ব্যক্তির ছবি দেখব। চলো দেখে নি। বলো তো, এই মহান ব্যক্তিটির নাম কি? এই মহান ব্যক্তির নাম হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি বলেছেন দেখো, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে। কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই কথাটার অর্থ কি? বিদ্যা বলতে বোঝানো হয়েছে বই পড়ে যা আমরা জ্ঞান লাভ করি। অর্থাৎ আমাদের যে বিজ্ঞান বই আছে, বাংলা বই আছে, ইংরাজি বই আছে, বিভিন্ন রকম বই আছে, সেই বই থেকে আমরা যে জ্ঞান লাভ করি সেটাই হচ্ছে বিদ্যা। এই বিদ্যা, এই বিদ্যাটাই হচ্ছে খুব সহজ। এই বিদ্যার জ্ঞান লাভ করা কিন্তু সহজ। এরপর বলছে শিক্ষা কঠিন। কি বলছে? শিক্ষা কঠিন। এখানে শিক্ষা বলতে বোঝানো হয়েছে সততা, অর্থাৎ সত্য কথা বলা, সত্য পথে চলা, নম্রতা, সহানুভূতি ইত্যাদি। অর্থাৎ এইগুলো আমাদের ভেতরের এক একটা আচরণ, ভালো আচরণ। ঠিক আছে? গুরুজনদেরকে সম্মান দেওয়া, শিক্ষকদের সাথে ভালোভাবে কথা বলা, তাদের কথা শোনা, এগুলো একটা ভালো আচরণ, এটাই শিক্ষা। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এটাই কঠিন, শিক্ষাই কঠিন। এরপর বলছেন বিদ্যা আবরণ। বলতে তিনি এখানে বুঝিয়েছেন যে এই যে আমরা বিজ্ঞান বই পড়ে বা ইংরেজি বই পড়ে আমরা যেটা শিখলাম সেটা পরীক্ষার খাতায় লিখলাম। পরীক্ষায় খাতায় লেখার পর আমরা কি করলাম? পরীক্ষা দিলাম, পরীক্ষার পর আমরা ভালো রেজাল্ট করলাম। এটা মানুষে কতদিন মনে রাখবে? এটা কিন্তু মানুষে বেশি দিন মনে রাখবে না। এটা হচ্ছে বাহ্যিক পরিচয়, তাই তো? এটা মানুষে বেশি দিন মনে রাখবে না। তারপর যে শিক্ষা আচরণ, আর শিক্ষা আচরণে বলতে এখানে বুঝিয়েছেন যে মানুষের আসল শিক্ষা কি কি কি। এই যে বললাম সততা, নম্রতা, সহানুভূতি, মানে বড়দের গুরুজনকে সম্মান দেওয়া, তাই তো? শিক্ষক শিক্ষিকাদের আম, কথা শোনা, তাদের কথা মেনে চলা, এগুলোই হচ্ছে শিক্ষা এবং ভালো আচরণের মধ্যে পড়ে। তাহলে এটা থেকে আমরা কি শিখতে পারলাম? যে বিদ্যা আবরণে কিন্তু আমাদেরকে জড়িয়ে পড়লে হবে না, আমাদেরকে কি করতে হবে? শিক্ষার আচরণে আনতে হবে এবং নিজেদেরকে শিক্ষার আচরণে আনতে হবে। তো চলো, এরপর আমরা কি করব? এরপর আমরা আমাদের মেন যে টপিক, সেই টপিকে ফিরে যাব। এই যে কি আছে আমাদের টপিক, আমাদের চারপাশের ঘটনা সমূহ। আমাদের চারপাশের ঘটনা সমূহ, তাই তো? এবার দেখো, আমাদের প্রতিদিন আমাদের চারপাশে, আমাদের চারপাশে, আমাদের পরিবেশের চারপাশে বিভিন্ন রকম প্রতিদিন আমরা ঘটনা কিন্তু ঘটতে দেখছি। সেই ঘটনাগুলিতে পদার্থের বা বস্তুর পরিবর্তন ঘটে। বস্তু বা পদার্থের পরিবর্তন কিন্তু ঘটে। কোনো বস্তু বা পদার্থের পরিবর্তন স্থায়ীভাবে ঘটে, আবার কোনো বস্তু বা পদার্থের পরিবর্তন অস্থায়ীভাবে ঘটে, তাই তো? এবারে আমরা জানবো তাহলে বস্তু বা
পদার্থ যেটা আমরা বলছি, বারবার বলছি না বস্তু বা পদার্থ, তাহলে এই বস্তু বা পদার্থ সেটা কি? বস্তু বা পদার্থ হচ্ছে অবজেক্ট। অর্থাৎ কি, এই যে তোমাদের সামনে টিভি আছে, সেটাও একটা বস্তু। পেন আছে, সেটাও বস্তু। চেয়ার আছে, সেটাও বস্তু। টেবিল আছে, সেটাও বস্তু। এইগুলোই হচ্ছে বস্তু বা পদার্থ। এরপর আমরা জানলাম কি, বস্তুর দু রকমের পরিবর্তন হয়। একটা হচ্ছে স্থায়ী পরিবর্তন, আর একটা হচ্ছে অস্থায়ী পরিবর্তন। আমরা তাহলে প্রথমে দেখব যে স্থায়ী পরিবর্তন কোনগুলো। যেমন যদি আমরা দেখি এক এক নম্বর, যদি আমরা এখানে দেখি যে একটা কাঠকে যদি আগুনে আমরা জ্বালাই অর্থাৎ পোড়াই, তাহলে সেই কাঠটা কিসে পরিণত হবে? একটা কাঠ, এখানে একটা কাঠ আছে ধরি, এটা একটা কাঠ, তাই তো? এই কাঠটাকে যদি আমরা আগুনে পোড়াই, আগুনে পোড়ানোর ফলে কি হবে? এটা ছায়ে পরিণত হবে। কি হয়ে যাবে? এরকম এরকম ছায়ে পরিণত হবে। এটা যদি ছায়ে ধরি, এরকম ছায়ে পরিণত হয়ে যাবে। তো ছায়ে পরিণত হওয়ার পর এই ছাই থেকে কি আর এই কাঠে আমরা ফেরত আসতে পারবো? পারবো না। তাই এটা হচ্ছে স্থায়ী পরিবর্তন। তাহলে এক নম্বরে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা দেখব আর একটা, যেটা সেটা হচ্ছে যে আমরা কি দিয়ে লিখি। এই যে বোর্ডে আমি পেন দিয়ে লিখছি, তোমরা পেন্সিল দিয়ে লেখো। আমাদের যে টিচার্সরা আছেন, ওনারা কি দিয়ে লেখেন? চক, তাই তো? তো ধরি একটা এখানে আমি একটা পেন্সিলের ছবি আঁকলাম, এটা ধরে একটা পেন্সিল। তো এই পেন্সিলটাকে, ঠিক আছে, পেন্সিল দিয়ে যদি আমরা বোর্ডে লিখি কি হবে? পেন্সিলটা কিন্তু ক্ষয় হয়ে যাবে, আবার সেরকম গুড়ি গুড়ি ক্ষয় হয়ে যাবে। এরপর যদি সেটা ক্ষয় হয়ে যায়, সেই ক্ষয় হওয়া চক বা পেন্সিল থেকে কি আবার আমরা পেন্সিল ফেরত পাবো? পাবো না, তাই তো? তাই এটা হচ্ছে একটা স্থায়ী পরিবর্তনের ঘটনা। এরপর দুটো আমরা স্থায়ী পরিবর্তনের কথা জানলাম। এরপর আমরা জানবো অস্থায়ী পরিবর্তন। অস্থায়ী পরিবর্তন একটা জানবো, সেটা কি? যেমন জল, জল, ঠিক আছে, ওয়াটার, ওয়াটার, জল। এই জলকে যদি আমরা ফ্রিজে ভরি, তাহলে সেটা কিসে পরিণত হয়? সেটা এরকম এরকম বরফে পরিণত হয়ে যায়। আবার সেই বরফটাই যদি আমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি, তাহলে সেটি কিন্তু আবার এরকম জলে পরিণত হয়ে যাবে। এই যে জল থেকে বরফে পরিণত হলো, বরফ থেকে আবার জলে পরিণত হলো, এটাই হচ্ছে অস্থায়ী পরিবর্তন। তার মানে কি, আমি আবার জল ফিরে পাচ্ছি, জল থেকে বরফ, বরফ থেকে আবার জল ফিরে পাচ্ছি, বস্তুটাকে আবার ফিরে পাচ্ছি, এটাকে বলছে অস্থায়ী পরিবর্তন। এরপর দু নম্বর আমরা আরেকটা দেখব, অস্থায়ী পরিবর্তন। অস্থায়ী পরিবর্তন কি? সেটা হচ্ছে যে জলকে যদি আমরা কোন একটা পাত্রে, এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে জল রেখে সেই জলটাকে যদি এখানে গরম করি, তো কি হবে? এই জলটা কিন্তু বাষ্পে এইভাবে পরিণত হয়ে যাবে। তো বাষ্পে পরিণত হওয়ার ফলে কি হবে? বাষ্পে যখন পরিণত হয়ে গেল, এই জলটাকে কি আমরা আবার, এই বাষ্পটাকে কি আমরা আমরা আবার কি এইভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবো? জলে পারবো না, তাই তো? তাই এটাও একটা অস্থায়ী পরিবর্তনের উদাহরণ। এরপর বিজ্ঞানের ভাষায় এই স্থায়ী এবং অস্থায়ীকে, বিজ্ঞানের ভাষায় বিজ্ঞানীরা নাম দিয়েছেন একমুখী ঘটনা ও উভমুখী ঘটনা। একমুখী ঘটনা মানে হচ্ছে যে ওয়ান ওয়ে ইভেন্ট, অ্যান্ড আরেকটা হচ্ছে উভমুখী ঘটনা, যেটা হচ্ছে টু ওয়ে ইভেন্ট। এই দুটো বিজ্ঞানীরা দুটো রকম ভাবে নাম দিয়েছেন। তো প্রথমে আমরা কি জানবো? যে একমুখী ঘটনা। ওকে, এটা আমরা জানবো। ঠিক আছে, একমুখী, একমুখী ঘটনা।
একমুখী ঘটনা কাকে বলে? যে ঘটনাগুলো একবার ঘটলে আর উল্টো দিকে ফিরে যাওয়া যায় না তাকে একমুখী ঘটনা বলে। মানে কি, যদি সেই ঘটনাটা একবার ঘটে যায় তারপরে কিন্তু আর সেই পদার্থটাকে বা বস্তুটাকে ফিরে পাওয়া যায় না, সেই একই প্রক্রিয়ায় কিন্তু ফিরে পাওয়া যায় না, তাই একে বলবো একমুখী প্রক্রিয়া। যেমন উদাহরণ দিয়ে বলি, উদাহরণ হচ্ছে, প্রথমে বলি যে কাঠ, একটা কাঠকে যদি আমি পোড়াই তাহলে সেটা কিন্তু ছাই হয়ে যাবে, সেই ছাই থেকে আর কিন্তু কাঠ ফিরে পাবো না। এটাই হচ্ছে একমুখী ঘটনা উদাহরণ। আরো একটা উদাহরণ দিয়েছি যেটা হচ্ছে যে পেন্সিল বা চক, সে পেন্সিল বা চককে আমরা যদি লিখি সেটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, সেখান থেকে আমরা কিন্তু আর নতুন পেন্সিল বা চক তৈরি করতে পারবো না। তো এখানে এই দুটোই কিন্তু হচ্ছে একমুখী ঘটনার উদাহরণ। আরো উদাহরণ কয়েকটি আছে একমুখী ঘটনার, যেমন কি বৃষ্টিপাত। কি, সেটা হচ্ছে বৃষ্টিপাত। মেঘ থেকে বৃষ্টি হয় না, এরকম করে এরকম মেঘ থাকে, সে মেঘ থেকে এরকম করে বৃষ্টি হয়, সেই বৃষ্টিগুলো কোথায় জমে? একটা এরকম করে নদী বা পুকুর বা জলাশয়, সেখানে জমে এই বৃষ্টিগুলো। এবার এই একবার বৃষ্টি যদি এইভাবে ঘটে যায়, ঠিক আছে, সেই বৃষ্টিকে আর ওপর দিকে সেই জলকে আবার উঠে যায়? সেম সেম প্রক্রিয়ায়, কিন্তু একই প্রক্রিয়ায় যেমন ভাবে নামলো ঠিক সেইভাবে কি উঠে যায়? উঠে যায় না। তাই এই বৃষ্টিও হচ্ছে একটা একমুখী প্রক্রিয়ার উদাহরণ। এরপর কি, মূলের সাহায্যে জল শোষণ। অর্থাৎ এখানে একটা গাছ যদি আমি আঁকি, একটা গাছ আমি আঁকলাম, এই যে গাছ, এগুলো কি গাছের মূল, যেটাকে আমরা শিকড় বলি, তাই তো? এটা, আর এটা কিন্তু মাটির নিচে। তা এই মাটির নিচে কি আছে? জল আছে, জল আছে। এই জল মূলের সাহায্যে গাছ নিজের শরীরে এইভাবে নিয়ে যায় এবং পাতাতে পৌঁছে দেয়। তাহলে এই যে জল গাছের দেহে প্রবেশ করলো, এই গাছের দেহে প্রবেশ করা জল কি আবার একইভাবে মাটির দিকে এইভাবে নিচের দিকে নেমে আসবে? আসবে না, কোনো মতেই একই প্রক্রিয়াতে নিচের দিকে জল এভাবে আসবে না। তাই এটাও একটা একমুখী ঘটনার উদাহরণ। এরপর আমরা দেখব যে বাষ্পীভবন। বাষ্পীভবন হচ্ছে একটা একমুখী প্রক্রিয়ার উদাহরণ। তো আমরা আগে জানবো যে এই বাষ্পীভবনের প্রক্রিয়াটা আমরা একটা সিমুলেশনের সাহায্যে, সহজ সিমুলেশনের সাহায্যে আমরা দেখে নেব। তো চলো দেখে নি। এই যে এইভাবে একটা, তাহলে আগে আমাদেরকে এই সিমুলেশনটা দেখার জন্য কি জানতে হবে বলো তো? সবাই তো কি, মনে একটা প্রশ্ন আসতে পারে যে বাষ্পীভবন কাকে বলে, তাই তো? বাষ্পীভবন কাকে বলে? তো এই আমি দেখালাম এখন এই ছবির মাধ্যমে যে একটা গাছের ভেতরে যে জল সঞ্চিত থাকে, এক্সট্রা জল, অর্থাৎ মাটি থেকে মূলের সাহায্যে জল নিল শরীরে, কিন্তু সব জলটা তো কাজে লাগে না, সেই জলটা গাছ কি করে পাতার মাধ্যমে পরিবেশে ছেড়ে দেয়, পাতার মাধ্যমে পরিবেশে ছেড়ে দেয়, বাষ্পীভূত করে। তাকেই বলা হয় বাষ্পীভবন বা গাছের ট্রান্সপিরেশন। ঠিক আছে, এই যে এখানে দেখতে হবে গাছের ট্রান্সপিরেশন। এরপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গাছ, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই গাছটাতে কিন্তু সব সময় কি হচ্ছে, আলো এবং বাতাস পাচ্ছে, এই জানলা দিয়ে আলো এবং সূর্যের তাপ এবং বাতাস সবসময় পাচ্ছে, এটা মনে রাখতে হবে যে আলো এবং বাতাস ছাড়া কিন্তু গাছের বাষ্পীভবন সম্ভব নয়। তো এই বাষ্পীভবন ঘটানোর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? বাষ্পীভবন ঘটার জন্য প্রথমে আমাদেরকে এই গাছের যে কোনো একটা ডাল থেকে একটা পাতা এইভাবে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। তারপর কি করতে হবে? তারপর আমাদেরকে দুটো জিনিসের দরকার। একটা হচ্ছে পলিথিনের ব্যাগ, যেটাকে আমরা ক্যারি ব্যাগ বলি, আর একটা হচ্ছে দড়ি, তাই তো?
এই দুটো জিনিসের দরকার। তাহলে প্রথমে এই পলিথিনের ব্যাগ একটা নিয়ে আমরা যেখান থেকে পাতাগুলো কেটেছিলাম সেই ডালে ঠিক এমন ভাবে বেঁধে দেব, ঠিক এইভাবে। আর একটা পলিথিনের ব্যাগ নিয়ে যে ডালটাতে সব থেকে বেশি পরিমাণে পাতা আছে সেখানে এইভাবে বেঁধে দেবো, দড়ি দিয়ে বেঁধে দিই, যেমন ভাবে আগেরটা বাঁধলাম। এই দেখো, এইভাবে। আর 3 নম্বর যে পলিথিনের ব্যাগ বা ক্যারি ব্যাগটা পড়ে রইলো সেটাকে আমরা এখানে এইভাবে ছেড়ে দেবো। এরপর আমাদেরকে অপেক্ষা করতে হবে 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপরে আমরা কিন্তু দেখতে পাবো যে গাছের বাষ্পীভবন কেমন ভাবে ঘটে। এই দেখো, সবাই দেখতে পাচ্ছ যে এখানে কি গাছের বাষ্পীভবন ঘটেছে। এই পলিথিনের ব্যাগ দুটোতে কিন্তু কি হয়েছে, ছোট ছোট জলের বিন্দু, জলীয় বাষ্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে এই 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 প্যাকেটটাতে কি, এই ক্যারি প্যাকেটটাতে কি আমরা দেখতে পাচ্ছি? পাচ্ছি না, কারণ এখানে জলীয় বাষ্প নেই, কারণ এখানে ট্রান্সপিরেশন বা গাছের বাষ্পীভবন ঘটেনি। এখানে কিন্তু গাছের বাষ্পীভবন ঘটেছে এই দুটোতে। আবার এই দুটোর ভেতরে কিছু একটা ছোট পার্থক্য আছে। সেটা কি? সেটা হচ্ছে এটা যে এখানে যে পাতাটাতে, যে ডালটাতে বেশি পরিমাণে পাতা ছিল সেখানে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি। কারণ কি? কারণ একটা, সেখানে যেন পাতা বেশি আছে। আর এখানে জলীয় বাষ্পের পরিমাণ কম। এই কারণে এখানে যে জলের বিন্দুগুলো রয়েছে ছোট ছোট, তার পরিমাণ কম। তো এইভাবে আমরা জানতে পারলাম, তাই তো, যে গাছের বাষ্পীভবন কিভাবে ঘটে। খুব সহজেই আমরা সেটা জানতে পারলাম। তাহলে আমরা সিমুলেশনের সাহায্যে জানতে পারলাম, এই যে আমরা জানতে পারলাম যে গাছের বাষ্পীভবন ঘটলো। এই যে গাছের বাষ্পীভবন ঘটার ফলে যে বাষ্পগুলো বেরিয়ে গেল ক্যারি প্যাকেটের ভেতরে, সেটাকে কি আমরা আর ঢোকাতে পারবো গাছের ভেতরে? পারবো না। বা গাছ কি ঢোকাতে পারবে? পারবে না। তাই এটাও একটা একমুখী ঘটনার উদাহরণ। ঠিক আছে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে উভমুখী ঘটনা কাকে বলে। চলো দেখে নি, উভমুখী ঘটনা কাকে বলে। উভমুখী ঘটনা, যেটাকে আমরা কি বলতে পারি? টু ওয়ে ইভেন্ট। তো উভমুখী ঘটনা কাকে বলে? যে ঘটনাগুলি ঘটে যাওয়ার পর বস্তু বা পদার্থ আগের অবস্থায় ফিরে যেতে পারে না, তাকেই বলা হয় উভমুখী ঘটনা। আবার একবার বলি, কি উভমুখী ঘটনা হচ্ছে যে ঘটনাগুলি ঘটে যাওয়ার পর পদার্থ বা বস্তু আগের অবস্থায় ফিরে যেতে পারে না। ঠিক আছে, তাকেই বলা হয় উভমুখী বস্তু। যেমন উভমুখী ঘটনা যেমন কি, যেমন হচ্ছে এই যে বললাম যে ফিরে যেতে পারে, অর্থাৎ কি, যে ঘটনাগুলি ঘটে যাওয়ার পর বস্তু বা পদার্থ আগের অবস্থায় ফিরে যেতে পারে। সরি, আমি পারে না বলেছিলাম, তাই তো। পারে না নয়, পারে। যে ঘটনাগুলি ঘটে যাওয়ার পর বস্তু বা পদার্থ আগের অবস্থায় ফিরে যেতে পারে তাকেই বলবো উভমুখী বস্তু বা উভমুখী ঘটনা। এরপর আমরা দেখবো যে উদাহরণ, উভমুখী ঘটনার উদাহরণ আগেই দিয়েছি। কি? একটা হচ্ছে জল বরফে পরিণত হওয়া। ঠিক আছে, জল আছে, এই যে জল, ওয়াটার, সেখান থেকে কি হচ্ছে? বরফে পরিণত হচ্ছে, আইস। ঠিক আছে, পরিণত হচ্ছে। সেখান থেকে আবার কি হচ্ছে? সেখান থেকে কিন্তু আবার জলে পরিণত হচ্ছে। অর্থাৎ জলকে আমরা ঠান্ডা করলে কি হবে? বরফে পরিণত হবে। এবং বরফকে যদি আমরা গরম করি তাহলে কিন্তু সেটা আবার জলে পরিণত হবে। তাহলে ফিরে পাচ্ছি, এটাই হচ্ছে উভমুখী ঘটনা। আবার একটা পাত্রে যদি আমরা জল নিই এবং সেটাকে যদি গরম করি, এখানে এখানে যদি আমরা গরম করি,
তাহলে এটি কি হবে? এই জলটা আস্তে আস্তে, আমরা দেখি না জল গরম করলে কেমন ভাপ ওঠে, একটা ধোঁয়া ওঠে, সেটাই এই বাষ্প হয়ে যাচ্ছে জলটা। তো এই বাষ্প হওয়ার ফলে কি এই বাষ্পটাকে কি আবার জলে পরিণত করতে পারবো? পারবো না, হয় না। তো এটাও একটা উভমুখী ঘটনার উদাহরণ। এইভাবে আমরা কিন্তু জানতে পারলাম যে উভমুখী ঘটনা কাকে বলে, তাই তো। তারপরে আছে একমুখী ঘটনা কাকে বলে। এইভাবে কি একমুখী ঘটনা কাকে বলে এবং উভমুখী ঘটনা কাকে বলে, এইভাবে কিন্তু আমরা খুব সহজেই সিমুলেশনের দ্বারা জানলাম। এরপর আমরা কি জানবো? এরপর আমরা জানবো যে একটা ওয়ার্ড ওয়ালের মাধ্যমে আমরা দেখে নেব যে আমরা আজকে যে যে বিষয়গুলো পড়লাম, আজকে যে জিনিসটা পড়লাম, সেটা আমরা কতটা বুঝতে পারলাম, তাই তো। সেটা আমরা একবার চেক করব, চলো। তাহলে আমি এরপর যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, সেগুলো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর চ্যাট বক্সে হোক বা আনমিউট করে হোক আমাকে উত্তর দেওয়ার তোমরা চেষ্টা করবে। ঠিক। এবার আমরা এখানে দেখব যে কি একমুখী ও উভমুখী ঘটনা, অর্থাৎ আজকে বিষয় যেটা আমাদের ছিল সেটা আমরা জানলাম। ঠিক আছে, ভালো করে পড়লাম, বুঝলাম সিমুলেশনের সাহায্যে। এরপর আমরা নিজে থেকে একটু টেস্ট করে নেব যে কতটা জানতে পারলাম, কতটা মনে রাখতে পারছি, তাই তো। তাহলে চলো, 10টা প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবে। তো স্টার্ট করা যাক। চলো, প্রথমে কি দেওয়া আছে? ঠিক আছে, প্রথমে দেওয়া আছে নিচের কোনটি একমুখী প্রক্রিয়ার উদাহরণ? বলো তো, নিচের কোনটা একমুখী প্রক্রিয়ার উদাহরণ? এক না দুই? বরফ গলে বরফ গলে জল হওয়া, নাকি কাঠ পুড়ে ছাই হওয়া? কোনটা একমুখী? এইটা, তাই তো। কাঠ পুড়ে ছাই হয়ে যাবে, আমি আগেই বলেছি কাঠ পুড়ে ছাই হয়ে গেলে সেটা আমরা ফেরত পাই না। এটাই হচ্ছে একমুখী ছিল। এরপর হচ্ছে উভমুখী প্রক্রিয়া কাকে বলে? বলো তো কোনটা কাকে বলে? যে প্রক্রিয়ায় উভয় দিকেই ঘটতে পারে, নাকি যে প্রক্রিয়া শুধু একদিকে ঘটে? বলো বলো, কোনটা বলো। সবাই নিজে নিজে বলার চেষ্টা করো। দেখো, উভমুখী প্রক্রিয়া কাকে বলে? 1 নম্বর, যে প্রক্রিয়া উভয় দিকেই ঘটতে পারে, তাই তো। এরপর পরের প্রশ্ন হচ্ছে একটি মোমবাতি জ্বালানো হলো, মোমবাতি ক্যান্ডেল একটা জ্বালানো হলো, এটি কোন ধরনের প্রক্রিয়া? বলো তো, একমুখী না উভমুখী? ক্যান্ডেলটা কিন্তু জ্বালালে পুড়ে যাবে, সেখান থেকে কিন্তু আমরা সেই ক্যান্ডেলটা ফেরত পাবো না, তাই তো। তার কারণে এটা 2 নম্বর একমুখী প্রক্রিয়া। তারপর দেখবো 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উভমুখী প্রক্রিয়ার উদাহরণ? বলো, উভমুখী কোনটা? জল জমে বরফ হওয়া, নাকি কাগজ কাগজ পোড়ানো? দেখো, জল জমে যদি বরফ হয় সেই বরফ থেকে কিন্তু জল পাবো, কিন্তু কাগজ পুড়িয়ে দিলে সেটা ছাই হয়ে যাবে, সেখান থেকে কি আর পাবো? কাগজটা পাবো না। তাই এই জল জমে বরফ হওয়া হচ্ছে উভমুখী প্রক্রিয়ার উদাহরণ। রান্নার সময়, 5 নম্বর প্রশ্ন, রান্নার সময় চাল থেকে ভাত তৈরি হওয়া কোন ধরনের প্রক্রিয়া? দেখো, চাল থেকে, মারা দেখেছি মায়েরা ঘরে কি করে, চাল থেকে ফুটিয়ে ভাত তৈরি করেন, তাই তো। সেটা, সেই ভাত থেকে কি আমরা চাল পাই? পাই না। তাই এটাও হচ্ছে একমুখী প্রক্রিয়া। এরপর আমরা দেখবো 6 নম্বর প্রশ্ন, একটি একমুখী প্রক্রিয়ায় কি হয়? কোন একটা একমুখী ঘটনায় কি হয়?
পদার্থ তার আগের অবস্থায় ফিরে আসে, না পদার্থ তার আগের অবস্থায় ফিরে আসে না? কোনটা হবে বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, দেখি চেষ্টা করো নিজে নিজেই। একটি একমুখী প্রক্রিয়ায় কি হয়? পদার্থ তার আগের অবস্থায় ফিরে আসে, নাকি 2 নম্বর পদার্থ তার আগের অবস্থায় ফিরে আসে না? এই যে এইটা, পদার্থ তার আগের অবস্থায় ফিরে আসে না, একদমই ঠিক। নিচের কোনটি উভমুখী পরিবর্তন? অর্থাৎ উভমুখী পরিবর্তন মানে কি, যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় ফিরে আসতে পারবে বস্তুটা। ফল পেকে যাওয়া, একটা ফল যদি পেকে যায় সেটা কি আর কাঁচা হতে পারবে? কাঁচা হতে পারবে না। তাহলে নিশ্চয়ই এইটা, যে স্প্রিং টেনে বড় করা এবং ছেড়ে দিলে আগের অবস্থায় ফেরা। একটা স্প্রিং কে যদি টেনে বড় করি, ছেড়ে দিই, আগের অবস্থায় চলে আসবে, এটা হচ্ছে উভমুখী পরিবর্তন। এরপর আমরা দেখব 8 নম্বর। একটি পেরেক জলে রাখলে তাতে মরিচা পড়ে, এটি কি ধরনের পরিবর্তন বলো? একটা পেরেককে জলে রাখলাম, সেটা কি হলো, মরিচা পড়ে গেল। অর্থাৎ মরিচা বলতে কি, জং পড়ে গেল। জং ধরে গেলে সেটা কি আর নতুন প্রেক করতে পারবো? চকচকে প্রেক করতে পারবো? পারবো না। তাই এটা হচ্ছে একমুখী পরিবর্তন। এরপর আমরা দেখবো মেঘ থেকে বৃষ্টি হওয়া কোন ধরনের প্রক্রিয়া, বলো বলো। এটা কিন্তু আমি বলেছিলাম, তাই তো, বোর্ডে আমি লিখে দেখিয়েছিলাম ছবি এঁকে, যে মেঘ থেকে বৃষ্টি পড়ছে। সেটা কোন ধরনের, উভমুখী না একমুখী? বৃষ্টি পড়লে সে বৃষ্টিকে উপর দিকে উঠে যেতে পারে? পারে না। তাই এটা হচ্ছে একটা একমুখী উদাহরণ, একমুখী প্রক্রিয়া। তোমার যে শেষ প্রশ্ন লাস্ট প্রশ্ন কি, উভমুখী প্রক্রিয়ার একটি বৈশিষ্ট্য কি? উভমুখী প্রক্রিয়ার একটা বৈশিষ্ট্য হলো এটি উভয় দিকেই ঘটতে পারে, এটি একটি নির্দিষ্ট দিকেই ঘটে। বলো কোনটা হবে বলো, একেরটা না দুয়েরটা? এটা হবে একেরটা, এটি উভয় দিকেই ঘটতে পারে। গেম কমপ্লিট, তাই তো, আমরা জেনে গেছি। এরপর আমরা এখান থেকে আমাদের আনসার গুলো দেখে নিতে পারবো, ঠিক হয়েছে না ভুল হয়েছে। এই দেখো, আমাদের কিন্তু সব আনসার কিন্তু এখানে ঠিক হয়ে গেছে, দেখো, তাই তো, আমরা সব উত্তর কিন্তু তোমরা ঠিক দিয়েছো। তো এইভাবে আমরা কিন্তু জানতে পারলাম যে একমুখী প্রক্রিয়া কাকে বলে, উভমুখী প্রক্রিয়া কাকে বলে। তো আমি আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।